there. Subscribe to my channel. And also press this bell icon. সি কাস্টমারের প্রথম সি কমিউনিকেট কমিউনিকেট না করলে কি আমি কাস্টমার পাবো? যোগাযোগ করতে হবে না? তাহলে ওকে কাস্টমার মানে কমিউনিকেট। কিভাবে কমিউনিকেট? ওই যে এর আগের যে কথাগুলো গল্পগুলো বললাম, এমপ্যাথেটিক হতে হবে, উইন উইন হইতে হবে। আপনি সলিউশন প্রোভাইডার হয়ে যাবেন, নিজের স্বার্থ সিদ্ধির জন্য না। স্বার্থ মানে কি? অন্যের উপকার করা। কারণ আমি বেশি স্বার্থপর এজ এ মুসলিম। ওকে, এজন্য আমরা তাকে কমিউনিকেট করব। দেন ইউতে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, তাকে বোঝা। তাকে যদি আন্তরিক ভাবে তার ইমোশনটাকে আপনি টাচ করতে পারেন, বড় বাচ্চার একটু খবর নিতে পারেন, তাই না? আবার তার একটু ভালো খারাপের খবর নিতে পারেন, তার সাথে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে সে অ্যাকচুয়ালি কেমন, কি চায়। তার ওই অনুযায়ী একটা প্রবলেমের সলিউশন দেবেন। ইউ উইল বি অ্যাকসেপ্টেড টু দ্য কাস্টমার। কাস্টমারের কাছে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। ওকে, আন্ডারস্ট্যান্ড। এরপরে সি ইউ এস, সার্ভিং। আমরা তাকে সার্ভ করবো। আমরা তো সার্ভ করতে গিয়েছি, আমি প্রোডাক্ট বেচতে যাইনি। সরি, I'm not a salesman, I'm a solution provider. আমি সলিউশন প্রোভাইড করতে আসছি। আপনার টাকা দরকার, এই জন্য আপনি আমার কাছে আসছেন। আমি আপনার টাকা বানানোর একটা রাস্তা ধরাই দিলাম, একটা ব্যবসা ধরাই দিলাম, সুযোগ করে দিলাম, সার্ভিস দিলাম না? তাহলে আপনাকে আমি সার্ভ করতে আসছি, সলিউশন দিতে আসছি। I'm not a salesman. ওকে, টাইমলিনেস, যেটা বলছিলাম এর আগে, কমিটমেন্টটা খুব জরুরি। বিশ্বাস বলো না, বিলিভ এন্ড ট্রাস্ট। ওই বিলিভ এন্ড ট্রাস্টটা কখন আসবে? যখন আপনি সময় মতো তাকে রেসপন্স করবেন, তার জায়গা থেকে তাকে রেসপন্স করবেন, তাই তো? যদি ওই জায়গাটা মিসম্যাচ হয়ে যায়, আপনার প্রতি বিশ্বাস থাকবে না, গ্রহণ করবে না, সময়টা ঠিক পাবে, তাই তো? ওকে, এরপর হলো ওপেননেস। ওপেননেস কি? ওপেননেস জিনিসটা হচ্ছে, সরি, ওপেননেস। ওপেননেসটা হচ্ছে আপনি যখন কারোর সাথে নেগোশিয়েট করতে যাচ্ছেন, যেহেতু আপনি নিয়ত করেছেন, কি নিয়ত করেছেন? আমি এমপ্যাথেটিক হব, আমি তাকে বুঝবো। আপনার ভিতরে একটা ওপেননেস থাকতে হবে। সেটা বলবে, আপনি শুনবেন। এই দ্যাট লিসেনিং, ওই যে লিসেনিং বললাম, যে সে কি বলতে চায় সেটা শোনা, শুধু শব্দগুলো কানের ভিতরে ভাইব্রেট করা না, আমি তাকে শুনতে চাই। দ্যাটস দ্য লিসেনিং পাওয়ার। এটা যদি থাকে, আপনি সহজভাবেই তাকে ওপেনলি রিসিভ করতে পারবেন। ওপেননেস তৈরি হবে আপনার ভিতরে। সে আপনাকে ফ্রেন্ডলি মনে করবে, আপনি তাকে সার্ভ করতে পারবেন আন্তরিকভাবে। ওকে, নেক্সট মাইন্ডফুলনেস। এটা একটু এমফাসাইজ করছি। মাইন্ডফুলনেস এটা কি জিনিস? আমরা বলি না, মানুষটা অনেক উচ্ছল, উজ্জীবন, হ্যাঁ, উজ্জীবিত, বিভিন্ন রকম শব্দ আমরা ব্যবহার করি না, যে প্রাণবন্ত। আপনি আপনার কাজটার ভেতরে যদি পুরোপুরি ঢুকে যান, একদম মাইন্ডে ঢুকে যান যে আমি এখানে সাকসেস নিয়ে ছাড়বো, মাইন্ডফুলনেস, আপনার ভিতরে টায়ার্ডনেস আসবে না। মানে একদম মন প্রাণ উজাড় করে ভালোবাসার মতো, দ্যাট ইজ মাইন্ডফুলনেস। আপনি কাজটাকে উজাড় করে ভালোবাসবেন, আপনার কাজটাকে আপনি সম্মান করবে, তাহলে তো অন্য কেউ আপনাকে সম্মান করবে। এগুলো মাইন্ডফুলনেস। এই মাইন্ডফুলনেস ধরে রাখার জন্য আপনারা প্রতিদিন সকালবেলা এটা রিকোয়েস্ট, ফজরের নামাজ পড়বেন, সকালে উঠবেন, আল্লাহর কাছে তো দোয়া চাবেন, রহমত নিয়ে রাস্তায় না নেমে পড়বেন। এই যে সকালটা না, একটা রিকোয়েস্ট আছে, যদি পুরোপুরি আমল লাইফ চেঞ্জ করে ফেলতে চান, একটা সিম্পল শর্ত, সকালবেলা সূর্য ওঠার আগে একটা করতে হবে। সূর্যটা পুরোপুরি উঠা না পর্যন্ত আপনার ঘুমাবেন না। মিরাকেল হবে, ইটস আ মর্নিং মিরাকেল। এটা নিয়ে একটা ট্রেনিং হতে পারে, এটা খুব বড় একটা থিওরি। হ্যাঁ, মর্নিং মিরাকেল নিয়ে 6টা পার্ট আছে, যে মর্নিং আসলে কি কি করা যায়, যেটা ধর্মীয় কথা অলরেডি আমরা জানি। কিন্তু আজকে যারা রিসার্চার, ওয়েস্টার্ন যারা রিসার্চ করছে, তারা আমাদেরকে আমাদের সলিউশনটাই তার মাকে দিয়ে দিচ্ছে। সকালে উঠে সূর্য ওঠার আগে তকদির চেঞ্জ হয়ে যাবে। এই পৃথিবীতে এই মুহূর্তে টপ ক্লাস যে 10 জন সিইও আছেন, যেমন পেপসিকোর সিইও ইন্দ্রান উই, একজন ইন্ডিয়ান, গুগলের সিইও সুন্দর পিচাই, তারপর আপনার মাইক্রোসফটের হচ্ছে বিল গেটস, তারপর মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুকের। এই যে সিইও দের কথা জানেন, যারা 10 জন টপ ধনী, এরা সবাই সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠে, কিন্তু একজন মুসলিম না। মজার ব্যাপারটা দেখেন, একজন মুসলিম না, কিন্তু সবাই সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠে। এটা তাদের সেম সিমিলারিটি, মানে এই 10 জনের সেম একটা স্বভাব। এটা নিয়ম, ইটস আ মর্নিং মিরাকেল। সুবহ কা হাওয়া লাখ রুপি কা দাওয়া, একটা কথা শুনছেন আপনারা? যে সকালবেলা বাতাসটা যদি বুক ভরে নিতে পারেন, তাহলে 1 লাখের টাকার যে ওষুধ খাবেন তার চেয়ে ভালো কাজ করবে। তাই না? সব জানি, মানতে ইচ্ছে করে না। কেন জানেন? এবার ধরাই দিই, এই জিনিসটাই ধরাই দিবেন। আমি বলে গেলাম মানেন, এটা ভালো হবে, মানতে ইচ্ছে করবে না তো। কেন জানেন? কারণ আপনি এখনো বিশ্বাস করতেছেন না যে সকালে উঠাতে লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আমি বলে দিই কি
হবে, আপনার ব্রেনের নিউরোসেল গুলো মিনিমাম 50% অ্যাক্টিভ হয়ে যাবে যদি সূর্যের বেলাকে আপনি ওঠেন। আপনি যে জিনিসটা যেভাবে দেখতে পারেন তার চেয়ে 50% অ্যাক্টিভলি সেই ডিসিশনটা আপনি নিতে পারবেন। একটা কাস্টমারের সাথে কথা বলতে গেলে কথার পৃষ্ঠে কথা বলি না, সেটা কতটা প্রত্যুৎপন্ন বলি না, এই জিনিসটা যদি আপনি করতে চান 50% অ্যাক্টিভ হয়ে যাবেন যদি আপনি সূর্য ওঠার আগে ওঠেন কাস্টমারের সাথে ডিলিং। আরো কিছু আছে, শারীরিকভাবে সুস্থ থাকবেন, ফিজিক্যালি এন্ড মেন্টালি আপনি ভালো থাকবেন। কেন? কারণ ওইটা হচ্ছে রহমতের টাইম, এনার্জি। রহমত বলতে কি বোঝায়? যদি আপনার সাইন্টিফিক ব্যাখ্যায় আসে, ইটস এন এনার্জি, তাই না? যেটা চোখে দেখা যায় না, ধরা যায়, এনার্জিটা দেখা যায় না। আবার এটা কি জানেন কিনা, ফিজিক্সের ভাষায় বলি না আমরা যে এনার্জির কোনো ক্ষয় নাই। পৃথিবীতে এনার্জি কিন্তু ফিক্স। এটা কি হয়? মডিফিকেশন হয়। আগুন তাপে রূপান্তর হয়ে যায়, আবার পানি তাপের কারণে বাষ্পে রূপান্তরিত হয়ে যায়। এই যে এনার্জির যে ফর্মেশন, এই ফর্মেশন হতে থাকবে, কিন্তু এনার্জি কিন্তু ফিক্সড। আল্লাহ তাআলা দুনিয়া এইভাবে এই মেকানিজম বানাইছে। এই পৃথিবীতে নতুন করে এনার্জি দেওয়ার দরকার নেই, এটা এমনি চলবে। ফর্মেশন হবে, মেঘ হবে, আবার পানি হবে, কত রকম সুন্দর ইকোসিস্টেমের কথা আমরা জানি, এটা আপনারা সবাই জানেন। এই সকালটা হচ্ছে এনার্জির টাইম। আপনি রিসিভ করেন, কার এনার্জি? বিল গেটসের এনার্জি, মার্ক জুকারবার্গের এনার্জি। ও মরণশীল, ও মারা যাবে যত টাকাই কামাক। স্টিভ জবস অ্যাপেল বানিয়ে দিয়ে গেছে, বলেছিল কি পৃথিবীতে যত আপেল জন্মায় তার চেয়ে বেশি বিক্রি হবে আমার অ্যাপেলের প্রোডাক্ট। এবং সেই কোয়ান্টিটিতে হয়তো বা বেশি বিক্রি হয়নি, কিন্তু তার চেয়ে বেশি টাকায় বিক্রি হয়েছে, এটা প্রুভেন, তাই না? যত আপেল বিক্রি হয় সারা পৃথিবীতে তার চেয়ে 10 গুণ বেশি অ্যাপেলের প্রোডাক্ট বিক্রি হয়। কারণ এক একটা সেট আপনারা কিনেন 1,10,000 টাকা, 1,10,000, 85,000 সেকেন্ড হ্যান্ড নেন, হোয়াটএভার। তো অ্যাপেলের কেউ এই মানুষগুলো মারা গেছেন না, চলে গেছেন না, তো তাদের এনার্জি নিয়ে তো লাভ নাই, যে নিঃস্বর না, যে অবিনশ্বর না, যে নশ্বর, তার কথা তো মেনে লাভ নাই। তাহলে কার এনার্জি নেবেন? স্রষ্টার এনার্জি নেবেন, যে যে ধর্মের হন। এখানে ভিন্ন ধর্মের অনেকে থাকতে পারেন, আমি সবার থেকে শ্রদ্ধা রেখেই বলছি, আপনি আপনার স্রষ্টার এনার্জি নেবেন, তাই না? সকালটা উঠতে হবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে। মানেন আর না মানে, বিশ্বাস করেন আর না করেন, পৃথিবীতে যারা সিইও হিসেবে নিজেদেরকে প্রমাণ করছে, টপ ধনীদের তালিকায় নিজেদের নাম লিখে দিয়েছে, তারা সবাই কমনলি এই কাজটা করে। সকালে সূর্যটার আগে উঠতে হবে, কিন্তু ওই যে উঠবেন, নামাজ পড়বেন, ঘুমিয়ে যাবেন, হবে না। সরি, এটা রিকমেন্ডেড না, এটা না, আবার ভুল বুঝেন না। উঠবেন, নামাজ পড়বেন, নিজেকে কিছু ভালো সাজেশন দিবেন, সারাদিনের জন্য প্রস্তুত হবেন, বারান্দায় বা বেলকনিতে একটু নিঃশ্বাস নেবেন, হাঁটার সুযোগ থাকলে একটু হাঁটবেন। যদি সন্তান বাসায় থাকে তাদেরকে উঠানোর একটু প্র্যাকটিস করে ফেলতে পারেন, সে হেলদি হবে। বলছে না ওই যে ফ্রাঙ্কলিনের একটা কথা তো আমরা সবাই জানি, যে কি আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স দ্য ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। এটা শুনছি খালি, বিশ্বাস করি না। কারণ কি জানেন, ইম্প্যাক্ট গুলো আমাদের কেউ বলে যায়নি। এবং লাইফে যদি মানে ফাইন্যান্সিয়াল কথা বলে, টাকার একটা ফ্রিকোয়েন্সি আছে, হ্যাঁ। এটা একটু অন্য ট্র্যাকে আপনাদের কথা বলি। এটা হলো মেডিটেটিভ লেভেলে বা মাইন্ড সায়েন্সের যদি কারো ধারণা থেকে থাকে, আপনারা জানেন যে প্রত্যেকটা বিষয় প্রাপ্তি বা হারানোর একটা ফ্রিকোয়েন্সি আছে। আপনি যখন হ্যাপি হন, একটা মাইন্ড ফ্রিকোয়েন্সি থাকে আপনার, হ্যাপিনেস। আপনি যখন সরনেস আসে এক ধরনের, যখন টেনশন আরেক ধরনের ফ্রিকোয়েন্সি। এরকম টাকা বা মানির একটা ফ্রিকোয়েন্সি আছে, মানি ফ্রিকোয়েন্সি প্রচুর পাবেন। ইউটিউবে দিলে দেখবেন যে মানি ফ্রিকোয়েন্সি অ্যাফার্মেশন থাকবে প্রচুর। আমি রিকোয়েস্ট করবো এগুলো কখনো শুনবেন না, কারণ এগুলোতে অনেক সাবনোমিনাল প্রোগ্রামিং থাকে। আমি গত 6 বছর যাবত এই মাইন্ড সেন্সের উপর কাজ করছি, আমি জানি সাবনোমিনাল প্রোগ্রামিং কি জানেন? ওই যে আপনারা প্যারাশুট বলছেন না, বুঝে না বুঝে বলছেন না, দেখেন সাবনোমিনাল প্রোগ্রামিং আপনার মাথায় প্রোগ্রাম করে দেওয়া হয়েছে, আপনি জানেনও না। এটা হয় কি, ওই সাউন্ডগুলোর মধ্যে কিছু শ্রুতিপূর্ব, শ্রুতি গোচর একটা শব্দ থাকে, যেটা আপনার কান শোনে না, কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড অলরেডি রিসিভ করবে। হিপনোসিস প্রসেস। সো ইউটিউবের সবকিছু আপনারা শুনবেন না। হ্যাঁ, অ্যাফার্মেশন গুলো আপনারা নিতে পারেন। অ্যাফার্মেশন গুলো কি? অ্যাফার্মেশন যা মানি কামস টু মি ইজিলি এন্ড এফোর্টলেসলি, যেমন এটা আমরা বলি। আপনি নিজে নিজে বলেন যে মানি কামস টু মি ইজিলি এন্ড এফোর্টলেসলি, খুব সহজে এবং কোন রকম বড় পরিশ্রম ছাড়াই টাকা আমার কাছে আসবে ইনশাআল্লাহ। বলতে পারি না দোয়া করে, অ্যাফার্মেশন গুলো লিখে নিতে পারেন, কিন্তু ওই সাউন্ড গুলো শুনবেন না। খুব বেশি এক্সপার্ট কারো কথা ছাড়া এইসব সাউন্ড বা মেডিটেশনের কোনো সাউন্ড আপনারা শুনবেন না, রিকোয়েস্ট। কারণ এটা আপনাকে সাবনোমিনাল প্রোগ্রামিং করে দিবে, আপনি টেরও পাবেন না। ইটস এ বিগ ডিল। ওকে, তো মানি ফ্রিকোয়েন্সি যদি আপনারা ধরতে চান, এই সকালের টাইমটা হচ্ছে মানি ফ্রিকোয়েন্সির টাইম। আপনাদের সময় সম্পদ চাইতে হবে, সম্পদ, টাকা, সাকসেস চাইতে হবে। ওই সময়টা হচ্ছে চাওয়ার টাইম।
এবং বিশ্বাস করেন না করেন 3টা সপ্তাহ কষ্ট করে এই কাজটা করে 3 সপ্তাহ যদি আপনারা ফল না পান আমাকে ফোন দিয়ে আমাকে একটু জাস্ট অনেক রাগ দেখায় না অনেক বা আমাকে নক করে 3 সপ্তাহ আপনি যদি সকালবেলা ঘুম থেকে ওঠেন সূর্য ওঠার আগে উঠবেন সূর্য পুরোপুরি উঠে না যাওয়া পর্যন্ত ঘুমাবেন না কাজ করবেন কি কাজ নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করতে পারেন মেডিটেশন করতে পারেন বাইরে হাঁটতে যেতে পারেন অনেক কাজ থাকতে পারে কিন্তু ওই সময়টাতে আপনি জেগে থাকতে হবে এনার্জিটাকে রিসিভ করার জন্য সো এই যে মাইন্ডফুলনেস ক্রিয়েট করে না এটা হচ্ছে সকালের ওই সময়টা যেটা ধর্মীয়গতভাবে আমরা জানি সায়েন্স বলে দিলাম আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন লাইফ চেঞ্জ হয়ে যাবে টাকা আসতে শুরু করবে সম্মান আসবে অনেক কাজ দেখবেন সহজ হয়ে যাচ্ছে যে জিনিসটা অনেক টেনশন মনে করছিলেন কিভাবে জানি সলিউশন চলে আসতো সকালের এই দোয়াগুলো আপনার জন্য এনার্জির মতো কাজ করবে কার এনার্জি স্রষ্টার এনার্জি আনবিটেবল হবে এটা বিক্রিও করতে পারবে তাহলে আমরা সকালে ওঠার চেষ্টা করব আমি এটা রিকোয়েস্ট করছি কারণ এটা মেনে নেওয়া না নেওয়া পুরোই আপনাদের বিষয় আমি ইনফর্ম করে দিলাম ওকে কাস্টমারের দ্যাট ইজ এমপ্যাথেটিক যেটা এর আগে আলোচনা করেছি আমরা আপনি আমার জায়গায় এসে আমাকে চিন্তা করবেন আমার দুঃখটা অনুভব করে আমার সাথে কথা বলবেন আমার বা ভালো লাগাটা আপনি অনুভব করে আমার সাথে কথা বলবেন এমপ্যাথেটিক হওয়া সিম্প্যাথেটিক না ওকে লাস্টে হচ্ছে আর হচ্ছে রিয়েলিস্টিক হওয়া এই অফারটা আপনি করবেন হয়তো স্লাইডে একটু প্রবলেম হচ্ছে ফ্রেমিং প্রবলেম হয়েছে মনে হয় তো যেটা হচ্ছে রিয়েলিস্টিক হওয়া আপনি যে অফারটা করবেন যে কাস্টমারকে সার্ভ করবেন সেটা যদি রিয়েলিস্টিক না হয় কোনোটাই কল্পনা প্রসূত হয়ে যায় এটা কিন্তু মানুষ রিসিভ করবে না স্বাভাবিকভাবে রিসিভ করবে না তাকে মিনিমাম লজিক দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে হবে তাই না তাকে তাকে বিশ্বাস করাতে হবে যদি এটা কাল্পনিক হয় পুরোপুরি নিবে মানুষ না মনে করবে যে না এটা তো আসলে গ্রহণযোগ্য হয় না সো দ্যাট ইজ ফুল কাস্টমার এটা কি করবেন উইনিং কাস্টমার মাইন্ড যদি কাস্টমারের মনকে জয় করতে হয় কাস্টমারের ভিতরেই কাস্টমারের সলিউশনটা আছে কমিউনিকেট করবেন আন্ডারস্ট্যান্ড করবেন সার্ভিং করবেন টাইমলিনেস থাকবে ওপেননেস থাকবে মাইন্ডফুলনেস এমপ্যাথেটিক এবং রিয়েলিস্টিক দ্যাট ইজ কাস্টমারের মাইন্ড উইন করতে পারবো আমরা ওকে তাহলে আমি একটু আগে এখন হু ইজ এ সেলসম্যান কে সেলসম্যান বা সলিউশন প্রোভাইডার এতক্ষণ যাবত বলছি এটা আপনারা জানেন তারপরেও আপনাদের মনের ভিতরে ঢুকিয়ে যাওয়ার জন্য আমি জাস্ট অল্প করে বলে যাব বেশি এটাতে ব্যাখ্যাতে আমরা যাব না এটা শর্ট করব নেভার সে ডাই একটা লেখা আছে এটা প্রিন্ট আউট আপনারা পেয়ে যাবেন হ্যাঁ রবিবার কাছ থেকে নিয়ে নেন কারণ সবকিছু তো মনে থাকে না কথাগুলো মনে থাকবে ওয়ার্ড দেখলে আচ্ছা তো নেভার সে ডাই যেমন আমরা কখনো এটা বলবো না যে আমার যে হবে না হ্যাঁ মরে গেছি ভালো লাগে না এটাকে বলা হচ্ছে নেভার সে ডাই সেলসম্যান বা সেলস পারসন কখনো বলে না নেভার সে ডাই আচ্ছা আজকে তুমি না করছো খোদা হাফেজ থ্যাংক ইউ আজকে তোমার মন ভালো নাই ওকে কালকে আমু পরশু আমু আমার পৌঁছানো বলে জানি তাই আপনি এই কাজটা কিভাবে বললেন আপনার কাছে আশাই করি নাই আপনি এখন বেরোন আমার রুম থেকে এরকম বহুত জানি শুনছি জীবনে আমার পরের উত্তরটা কি থাকে জানেন আচ্ছা স্যার তাহলে আধা ঘন্টা পরে আসবো এই লোকটার অবস্থা কি দাঁড়াইছে এখন তুমি এর মতো চেষ্টা কর নাই আরে ঝাড়ি দিচ্ছে ঘুমের থেকে বের করে দিচ্ছে এখন আবার বলতেছে স্যার আধা ঘন্টা পরে আসবো আর না হলে স্যার লাঞ্চের পরে আসবো এখন রাগ করবে না ঝাড়ি দিয়ে বলার তো আমি তো নন প্রফেশনাল কথা বলিনি সে আমার এখন রুম থেকে বের করে দিচ্ছে দ্যাট মিন্স আমার কাজটা এখন হচ্ছে না তার কাজটা তো শেষ করতে হবে আমার উদ্দেশ্য তার জানি না তুমি জানি দাও লাভ মূল্য তা করো আই হ্যাভ এ মাইন্ডফুলনেস কি সাইন নাম্বার করা লাগবে সিম্পল না সিম্পল না তাহলে এখন আপনার আসলে ওই সাইন করানোটা যদি আপনার উদ্দেশ্য হয় করানোটা যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে তার ঝাড়ির দিকে নজর দেওয়ার আপনার দরকার আছে সে চাকরি করে আপনিও চাকরি করেন সিম্পল তো আপনি বিজনেস নিয়ে আছেন আরেকজনের বিজনেস অফার করতে চান তখন ছেলে নিবে না কারে দিতে পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার আপন চাচা যে বুক পাইতে দিছে তারই তো আপনার হেদায়েত আনতে পারেন আল্লাহ আবার ওহী মারফত বা জিবরাইল মারফত জানানো হয়েছে এ রাসূল আপনি মন খারাপ করেন না হেদায়েতের মালিক একমাত্র আমি তা আপনার আবার ঠেকা বসছে নাকি সবাই হেদায়েত হলেন আপনার আবার একটা ঠেকা বসছে একটা ঠেকা আছে সরি সেটা হলো ইনফর্ম করতে হবে লেগে থাকতে হবে ইনফরমেশনটা দিতে হবে এটা আপনার আমার দায়িত্ব এখন কার বার্তায় ঢুকবে কে রিসিভ করবে কে করবে না কার সাথে আপনার বিজনেস হবে কি হবে না এ দায় আপনার না এত বড় যার জন্য দুনিয়া সৃষ্টি যেখানে একমাত্র সাফায়াতকারী হবে কিয়ামতের মাঠে সেই মানুষটা তার কলিজার চাচা হেদায়েত আনতে পারে নাই লাস্টে কি করলো দুঃখ যখন কবর দিছে তখন হাত তুলছে হাত নামাই দিছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা যে রাসূল আপনি মুশরিকের জন্য হাত তুলবেন না কি বড় কষ্ট আপনি চিন্তা করেন তো সারা দুনিয়া যার জন্য আলো পাইলো আর এই মানুষের কলিজার চাচার এসে হেদায়েত দিতে পারলো না এটা কি ছিল উদাহরণ জানেন এটা আল্লাহ আমাদের শিখাইছে ইটস আ লার্নিং সবকিছু আপনি করতে পারবেন
করার চেষ্টাও করবেন না। এই যে সবকিছু করতে থাকতে অনেক উৎকটা লাগে। আচ্ছা বলুন তো, একসাথে 5টা মেয়ে বিয়ে করা সম্ভব? একসাথে 5টা মেয়ের লাগে প্রেম করা সম্ভব না ভাই, বহুত ভেজাল আছে। ফোন বিজি পাইলে আর কয়টা নাম্বার ইউজ করবেন, তাই তো? তাতে একটা পার্মানেন্ট থাকা ভালো না? আচ্ছা, এখন কথা হলো এরকম দুষ্ট কাস্টমার আপনার 5টা আছে, তা সবার লাগে প্রেম করতে যাবেন? দরকার আছে 2টা কাস্টমার প্রেম করলে তো চলে, যার সাথে আমার আরো 20টা কাস্টমার সে নিয়ে আসবে, দ্যাটস ইট, সিম্পল। বাকিগুলোর জন্য মাফ করে দেন, মাফ করে দিলাম, বইয়ে গেল। এরকম যারা শিখে বইয়ে গেল, তুমি বুঝালে বইয়ে গেল। কারণ হেদাদের লিখতে হয়, যদি আবার হেদাতে আবার একদিন আইব, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে সে আসবে, তাহলে সে আসবে। দ্যাট ইজ দ্য মিরাকেল অফ মাইন্ড। আপনাকে বিশ্বাস করতে হবে সে আসবে, কারণ আপনি তাকে বেটার অফার দিচ্ছেন। আপনি জানেন আপনি সৎ, আপনি জানেন তাকে তার বেটারমেন্টের জন্য আপনি গেছেন, ঝগড়া করে ছেড়ে দেন, বইয়ে গেল, আবার আইব, তাই না? রিল্যাক্স না এখন? ওই 5 জনকে নজর দিয়ে বাকি 2 জন যে পটেনশিয়াল আছে তার দিকে আপনার নজর নষ্ট হয়ে যাবে, আপনি পটেনশিয়াল কাস্টমার গুলো হারাবেন। সো এটাও আপনাকে সবসময় মাইন্ডফুলনেস একটা মেন্টালিটির মধ্যে রাখা। কেন? ওই যে নেভার সে ডাই, এটাই বলতেছিলাম, ছেড়ে দেওয়া যাবে না। আজকে চলে গেলে তাতে কি আধা ঘন্টা পরে আসবো, নাহলে লাঞ্চের পরে আসবো, আমি ছাড়তেছি না, ফাইন আমার লাগবে, ব্যবসা আমার হবে। আমি কি খারাপ অফার করছি নাকি? এটাকে অনেকে অনেক ভাবে বলবে আপনাদের, অনেকে বলে না তেলবাজি করে। ওয়েলিং ইজ অ্যান আর্ট, ট্রাস্ট মি, বিশ্বাস করেন, তেলবাজি একটা শিল্প। এটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন, তেলবাজি একটা শিল্প, বিশ্বাস করেন, আমি বিশ্বাস করাই, এটা বিশ্বাস করাই, তেলবাজি একটা শিল্প। আচ্ছা, অনেক গালি শুনছেন, এত লবিং ধরে আসছে, এত নিজের যোগ্যতা নাই, হ্যাঁ, এত তেলবাজ। আচ্ছা ভাই, একটা মানুষের মনের ভিতরে আপনি ঢুকে যাওয়ার ক্ষমতা রাখে, সে আপনাকে ভালোভাবে, এটাই তো তেলবাজি, বস আপনাকে ভালোভাবে, বা আপনি যে ক্লায়েন্টের কাছে গেছেন সে আপনাকে একটু প্রায়োরিটি দিচ্ছে, আরে এই লোকটা তো হেভি তেলবাজ, আপনি পাশ থেকে বলতেছেন, আপনার কিছু যায় আসে? আপনি যদি কাস্টমারটাকে উইন করেন, বিজনেসটা যদি উইন করেন, এটা আপনার উদ্দেশ্য না? তাহলে একটা মানুষের প্রশংসা করা কি তেলবাজি হয়ে গেল? দিস ইজ অ্যান আর্ট। কি আর্ট? এবার ব্যাখ্যা করে বলি। যার যে যোগ্যতা নাই, সেই যোগ্যতা নিয়ে তাকে প্রমোট করা হচ্ছে তেলবাজি। এটা কখন আর্ট? আমার বসের 10টা জিনিস খারাপ, একটা ভালো আছে না, আমি ওই একটা ভালোর দিকে নজর দিব, দ্যাট ইজ আর্ট, দ্যাট ইজ তেলবাজি। সে সুপ্রিম পজিশনে বসে আছে, তার সাথে তো আমার ঝগড়া চলে না, তার যেটা ভালো সেটাকে আপনি প্রমোট করেন। স্যার আপনার হাসিটা অনেক ভালো, স্যার আপনি সহজে মানুষ মাফ করে দিতে পারেন, স্যার অসাধারণ যোগ্যতা, স্যার স্যার আপনি যখন গালি দেন না, এরকম অসাধারণ গালি অন্য কেউ দিতেই পারে না। কারণ কি? কারণ ওই গালিটা শুনতে শুনতে আপনি অভ্যস্ত, ওটা তো গালি লাগে না। তাহলে আপনি এটা বলতে পারেন না যে স্যার আপনি যেভাবে গালি দেন, জীবনে এইভাবে এত সুন্দর করে কেউ গালিও দিতে পারে। এখন বলেন ওই লোকের পক্ষে সম্ভব আপনার উপরে রাগ, ক্ষোভ, জেদ ধরে রাখা? আমি পার্সোনালি, এটা আমার যদি নিতে মন চাইলে নিয়ে, নাহলে নিয়ে নেন, এটা আমার চ্যালেঞ্জ। যে তুমি যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাও মামা, আমি রাজি, কিন্তু তোমার পা ব্যথা হয়ে যাবো, আমি টায়ার্ড হবো না, কনফার্ম চ্যালেঞ্জ। তুমি পায়ে পাড়া দেবে, আমি টায়ার্ড হয়ে পাড়া দিবে, টায়ার্ড হয়ে আবার যত ফোর্সে, আমি আরো একটু ফোর্সে পিছনে চলে যাবো, কতক্ষণ? দম, পজিটিভ জিনিসের দম বেশি করবে, নেগেটিভ জিনিস বেশিক্ষণ টিকবে না, কনফার্ম। তাহলে তোমার পা ব্যথা হয়ে যাবে, তুমি আমাদের টায়ার্ড করতে পারবো না। শুনেন, একটা মানুষের রিভেঞ্জ নেওয়ার কথা বলে না, মানুষের রিভেঞ্জ নেবেন, ওটা করছে ইচ্ছা মতো দেখাই দেবো, এটা বড় রিভেঞ্জ হচ্ছে, তার চেয়ে আপনি বেশি সাকসেসফুল হয়ে দেখান, উত্তর দেওয়া লাগবে না। সে বলবে আমি জানতাম তোমার একটু যাবে, পুইরা যেতেছে, পুড়ে যেতেছে, কারণ এর আগে যখন সাথে খারাপ ব্যবহার করছে, আপনার দামি টানে, কিন্তু আপনি এমন জায়গায় পৌঁছে গেছেন, আপনি ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন, সাকসেসফুল হয়ে গেছেন, এটা তার জীবনের, সারা জীবনের যন্ত্রণা না। এটা রয়েছে বাংলা ভাষায় বলতে গেছে তুষে রাখুন। এখন বলে না মানে তারা চান্স মতো দুটা সাপোর্ট দিচ্ছে, চান্স মতো একটা গালি দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, একবারের জন্য সারা জীবন কি তারা কষ্ট দিতে পারলেন? তাহলে তারা যদি রিভেঞ্জ দিতে চান, কি করতে হবে? তুষে রাখুন চালাই দেন। এটা বললো কি জানেন, এটা যদি টার্মে বলেন, ইটস এ প্যাশনস, দ্যাট ইজ দ্য প্যাশনস। গল্প আকারে বললাম, কিন্তু ইট ইজ এ প্যাশনস। এই প্যাশনসটা যদি আপনার থাকে, আপনারা কেউ বিট করতে হবে না। সরি, কতক্ষণ আমি দেখবো তোমার পায়ের জোর কত, পায়ে পাড়া দেওয়া দিয়ে পারো কিনা, আমিও সুন্দর মতো খেলতে থাকবো, উল্লাসক। আসো, দিস ইজ প্যাশনস। আপনার ভিতরে নিজের প্রতি আত্মসম্মান বোধ,
আপনি রিক্সাওয়ালার সাথে নিশ্চয় ঝগড়া করতে যাবেন না, কারণ যদি যান ওই লেভেলে আপনাকে একটা নামায় নিয়ে যাবেন, তারপর আপনার সাথে ঝগড়া করবে, আপনার লস হবে, তার লস হবে না। সে যদি দুটো থাপ্পড় দিয়েও বসে, মানুষের বলবে উত্তরটা করে দিই কথা, কিন্তু আপনার যদি দিয়ে বসে কোনো একটা শিক্ষিত মানুষ, আপনি এটা কিভাবে বললেন? হিসাব এরকম না? সো সেলফ রেসপেক্ট যদি আপনার ভেতরে থাকে, আপনি কখনোই বলবেন না যে আমি শেষ, আমি মারা গেলাম। নেভার সে ডাই। কারণ আমরা সলিউশন প্রোভাইডার, আমরা কখনো বলে গেছি শেষ হয়ে গেছে বলবো না, কেমন না? লাস্ট বিশ্বাসটা আমাদের আছে, তাই তো? ওকে, নেক্সট, লিসেন মোর টক্স লেস। আমি যখন এই জায়গায় আছি, এটা আমার জন্য প্রযোজ্য না, সরি, এটা আমাদের দিয়ে না যে বেশি শুনতে হবে, কম বলতে হবে, এটা আমার দোষারোপ করেন। আমি আজকে বেশি বলতেছি, কারণ আজকে আমার বলাটাই কাজ, সরি। হ্যাঁ, এজ এ কাস্টমার ফিল করার ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাই না? লিসেন মোর টক্স লেস। এখন শুনেন, একটা মানুষকে যখন বেশি বেশি বলতে দিবেন না, সে দু চারটা ভুল করবে, এটা হলো খেলা। দু চারটা ভুল করবে, বেশি কথা বললে কিন্তু ভুল বেশি হয়। কাস্টমারের ভুল করতে দেন। কি কি ভুল করতে দেন? আমার না টাকা নাই, আমার না ইচ্ছা নাই, আমার ওই নাই, আমার এই সময় নাই, এটি বলে না? এরকম টাইপের কথা আপনি বল, শুনতে থাকেন, আর সব পেটের কথা আগে শুনেন। লাভ কি হবে জানেন? একবারে যখন সলিউশন দিতে যাবেন, দেখেন কি কি ঘটবে। আপনার সময় নাই বলে তো আপনি কেন আসবেন? কারণ এর অল্প সময় দিলে বেশি ইনকাম। আপনার টাকা নাই বলে তো আসবেন, কারণ আপনার টাকা দরকার। কারণ অল্প পরিশ্রম, স্ট্রাকচার অনুযায়ী কাজ করবেন, আপনি টাকা পেয়ে যাবেন। ও আচ্ছা, আপনার ঘর কেউ আপনার অনুমতি দিবে না, বাইরে বেরোতে দেয় না, আচ্ছা ঠিক আছে, ঘরে বসে তো কাজ করতে পারেন, ফোনে ফোনে। আপনার তো অফিসে লাগবে না। দেখ, সব প্রবলেম যখন আপনি শুনে ফেলছেন, তখন কিন্তু একবারে সলিউশন দিলে হ্যাঁ আটকে লেগেছে। কিন্তু প্রথম সলিউশন যদি আমার না সময় নেই, সলিউশন দিচ্ছে সময় না দেখে তো আসবেন, না না না, বুঝছি আপনার কথা, সময় নাই বলে আসবো, কিন্তু ভাই আমার এত টাকা পয়সা লাগবে না। এখন আর কি উত্তর দিবেন? এখন আর কি উত্তর দিবেন? এখন এই কথা, টাকা পয়সা লাগবে না ভাই, আমার স্যার, আমি আর কথা শুনবো না, বলতে পারবেন? সো তাকে বলতে দেন, যত বেশি বলতে দিবেন সে ভুল বেশি করবে। ওই ভুলগুলো আপনি একবারে সলিউশন দিবেন, যেন কনভিন্স হয়ে যাবে। আর লাস্ট কথাটা মানুষের মনে থাকে, এটা খেয়াল করবেন। আপনি যখন একটা প্রবলেম হতেছে একটা সলিউশন দিচ্ছেন, একটা প্রবলেম হতেছে একটা সলিউশন দিচ্ছেন, তখন হবে কি, ও পুরো সলিউশনটা আপনার মাথায় থাকবে না। ওর আগে প্রবলেমগুলো সব বলতে দেন, বলতে দেন। লাস্ট কথাগুলো আপনি বলবেন না, সলিউশন দিবেন না, ওর মাথায় থেকে যাবে অ্যাকসেপ্টেন্স। এখন ওই ব্যারিয়ার থেকে বেরিয়ে আসতে পারবে না। ইন্সপায়ার করবেন, ওইটাই তো লিসেন মোর মানে কি, তাকে আরো বলেন। তারপরে আচ্ছা, এরপরে ও আচ্ছা, তারপরে জানি কি হইলো, ও টাকা নাই, তারপরে আর কি কি সমস্যা বলেন না, আমি শুনতে চাই। এই যে বলেন ইন্সপায়ার, তারা ভুল করতে দেন, সব কথা বের করেন আগে, এরপরে কথা শুরু করেন। কনভিন্সড টেকনিক, সিম্পল টেকনিক। সো আমরা কি করবো? লিসেন মোর টক্স লেস, know his product, service and idea better. এখন এই বিষয়টা একটু যেটা বোঝাতে চেয়েছি আমি, আপনার প্রোডাক্ট আপনার চেয়ে ভালো যেন কেউ না জানে। কেন? আপনি যখন ক্লায়েন্টের কাছে যান, কাস্টমার কাছে যান, সে যদি আপনার চেয়ে বেশি ইনফরমেটিভ হয়, সে আপনার কথা রিসিভ করবে না, বলবে বুঝছি, ওই বিএস আর ডিএস তো, এটা আমি বুঝছি। তাকে আরো নতুন ইনফরমেশনটা দেন যে এর সাথেও না ম্যাডাম বা স্যার আর একটা জিনিস আছে, কি জানেন? এইটা, এই যে আপনি আপনার প্রোডাক্ট সম্বন্ধে বেশি জানেন না, সাইকোলজিক্যালি সে বায়াসড হয়ে যাবে, না আমি তো আজকে বেশি জানি না, একটু তাদের শুনুন। নিজের প্রোডাক্ট আপনার চেয়ে ভালো যেন কেউ না জানে, এটা নিজের সাথে নিজের চ্যালেঞ্জ করবেন। দেখবেন কাস্টমারকে কনভিন্স করা, মানিয়ে নেওয়াটা আপনার জন্য খুব সহজ হবে, ইজি হবে, খেলাটা জমবে ভালো। স্টোরি বলতে পারবেন সুন্দর করে, কারণ আপনার ফুল প্রোডাক্টটা তো চেনেন, রেঞ্জ অফ প্রোডাক্ট আপনার চেনা জানা, স্টোরি বানাইতে আপনার সহজ হবে। ওকে, নো দ্য কাস্টমার বেটার দ্যান এনিওয়ান এলস। আপনার কাস্টমার আপনার চেয়ে বেটার যেন কেউ না চিনে, আপনার কম্পিটিটর না, অন্য কেউ না, আপনার কাস্টমার আপনাকে ভালো চিনতে হবে। আপনার কাস্টমারের জন্য নিজের নিজে আছে, আপনি তাদের চিনাবেন। কিভাবে চিনাবেন এখন বলি। একটা কাস্টমারের চিনাবেন, হ্যাঁ, তার চেয়ে নিজের ভালোভাবে চিনাবেন। কিভাবে বলবেন? শোনেন, লাইফে সাকসেস চান না? চাইতো। কিভাবে হবে জানেন? হ্যাঁ জানি, অনেক টাকা পয়সা হলে সাকসেস হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। ও শুধু টাকা, স্বাস্থ্য লাগবে না? সুস্থ থাকতে চান না? হ্যাঁ, সুস্থ তো ওটা তো বাই প্রোডাক্ট না, আগে সুস্থ থাকার কথা বলা হয়েছে, আগে সুস্থ থাকেন তারপরে টাকা কামাবেন, তাই না? এই যে একটা কাস্টমারকে তার চেয়ে ভালো কে না, যে শুধু টাকা হলে যে সুখী হওয়া যায় না বা সুখ পাবেন না যদি আপনি সুস্থ না থাকেন। দুটাতে কম মাইন্ড লাগবে। তাহলে কম মাইন্ড লাগলে কি হবে? কম পরিশ্রমে কিভাবে ভালো ইনকাম করা যায় সেই পথ আপনাকে আমি দেখাচ্ছি। এবার ভালো নি, এবার ঠিক আছে না? তার চেয়ে আপনি তাকে বেটার সলিউশন দিচ্ছেন। সে নিজেকে যতটুকু না চেনে, তার চেয়ে বেটার ওয়েতে আপনি তাকে চেনার চেষ্টা করলেন, ওই মানুষটা আপনার দিকে কনভিন্স হবে। নো ইউর কাস্টমার বেটার দেন আদার্স।
আপনার কাস্টমার আপনার চেয়ে ভালো যেন কেউ না চেনে। কি কি করতে হবে? লিসেনিং করতে হবে, এমপ্যাথেটিক হতে হবে, উইন উইন সিচুয়েশন হতে হবে। এর আগের কথাগুলো বলে আসছি তাই এটা এখন মানে বুঝতে সুবিধা, মানে এর আগে বললে বোঝা যেত না, তাই না? ওকে, তো আপনার কাস্টমার আপনার চেয়ে ভালো কেউ চিনবে না। গিভ সলিউশন নট প্রবলেম। আচ্ছা, 5 লাখ টাকা লাগবে, তাহলে আপনি এই ডিএস বা এই পজিশন গুলোতে যাবেন। আপনি তাহলে প্রবলেম ধরাই দিলেন না? দেখেন আমরা কি করি, আমরা কিন্তু সলিউশন প্রোভাইড করব, প্রবলেম ধরাই দিব না। আমরা এটা করি যে এই লাগবে, এটা করতে হবে। আপনি তার প্রবলেম দিয়ে দিলেন না, এখন তার প্রবলেমটা যদি সে সলভ করতে না পারে, তাকে প্রবলেম দিয়ে না, তাকে বলেন সলিউশন দিয়ে দেন। সবচেয়ে ন্যূনতম সলিউশনটা দিয়ে দেন যে আপনার এই মুহূর্তে ধরেন আপনার কত টাকা ইনভেস্ট করার ইচ্ছে আছে বা সামর্থ্য আছে, আমাকে একটু শেয়ার করবেন। এই যে প্রথমে আগে শুনে নিবেন। ধরেন আমি 15,000 টাকা করতে চাই, স্কিম আছে না আপনাদের? 15-20,000 টাকা। আপনি তাহলে 15,000 স্কিমের কথাটাই তাহলে বলেন, তাহলে তার প্রবলেম তাহলে হইল না, সলিউশন পাইল। কিন্তু আপনি যদি প্রথমে শুরু করেন যে হ্যাঁ লাগবে 2 লাখ টাকা, তাহলে আপনি অনেক দূর যাবেন। 4 টাকা দিলেন, ও তো সাথে যেতে চায় না, কারণ 2 লাখ টাকা নাই। লাভ হবে? মানে চাঁদে পাঠাতে পারবে? আর চাঁদে পাঠানোর কোনো উদ্দেশ্য না, আমার ব্যবসা করার উদ্দেশ্য। তাহলে বলে পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালামের দেখা করতে পাঠানোর কোনো দরকার নেই, ঠিক না? তো তাকে প্রবলেম দিবেন না, তাকে সলিউশন দিয়ে দেন। আগে জেনে নেয় তার সামর্থ্য কতটুকু, সে কিভাবে রেসপন্স করতে চায়, কিভাবে ইনভলভ হতে চায়, ইনফরমেশন গুলো নেন, নিয়ে দেন ওইভাবে তাকে সলিউশনটা দেন। হ্যাপি হবে না? এইভাবে তাকে আমরা মানে সেলসম্যান হিসেবে তার সাথে ডিল করতে পারি। সেলস ড্রিম, হোপ এন্ড বেনিফিট, যেটা আমরা শুরুতেই বলছিলাম, প্রোডাক্ট সার্ভিস এগুলো আমরা সেল করি না। আমরা কি সেল করি? ড্রিম সেল করি, হোপ সেল করি, বেনিফিট সেল করি, তাই না? সলিউশন সেল করি, ট্রাস্ট সেল করি। সে আমাকে বিশ্বাস করলো যে আমার যে অ্যাচিভমেন্ট হয়েছে, আপনাদের সবারই ছোট ছোট বড় ছোট অ্যাচিভমেন্ট আছে সবার, এইটা যদি তাকে ইন্সপায়ার করে যে সে অমুক ভাই পেয়েছে তাহলে আমি পাবো, এটা ট্রাস্ট না? এই ট্রাস্টের কারণে সে ইনভেস্ট করবে। সে প্রোডাক্টটার জন্য না, সার্ভিসটার জন্য না, পুরো বিজনেস এখনো সে বুঝেনি, তাকে আস্তে আস্তে আপনি বোঝাবেন, তাই না? সো আমরা ড্রিম সেল করি, হোপ সেল করি, বেনিফিট সেল করি। এদিকে থেকে যেন আমাদের ফোকাস থাকে, প্রবলেম যেন আমি তাকে না দিই। ওকে, নেক্সট হচ্ছে has the ability to adapt his selling proposition according to customer, যেটা লাস্ট কথাটা বললাম। তার 15,000 টাকা আছে, 15,000 এর সলিউশন দেন। 25,000 টাকা আছে, 25,000 এর সলিউশন দেন। 50,000 আছে, 50,000 এর সলিউশন দেন। বড় অসাপ্তাহিক করার দরকার নেই, ঠিক আছে? সেগমেন্টেড করে, যার যত সামর্থ্য যতটুকু, এটা যদি হয় তাহলে আমরা অ্যাজ এ সলিউশন প্রোভাইডার হিসেবে কাজ করতে পারবো। আচ্ছা, 7 কোয়ালিটি অফ টপ সেলস পিপল, যারা বড় লেভেলের সেলস সলিউশন প্রোভাইডার হতে চায়, তাদের আমি 7টা পয়েন্ট আমি আমার এক্সপেরিয়েন্স লার্নিং সেটা থেকে আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই একমত হবেন আশা করি। প্রথমটা কি? বি অ্যাম্বিশিয়াস। ওই যে যেটা বললাম, যুক্তিহীন হয়ে যান, ওনার কাছে চান, স্বপ্নগুলো লিখে ফেলেন, সামর্থ্য যতটুকু আছে ততটুকু করেন। সামর্থ্যটা আপনার দায়িত্ব, কাজটা করা, দেওয়ার দায়িত্ব কার? অসীমের। তাহলে অসীম অসীম দিবেন, করবো কি? সীমিত, চাবো কি? অসীম, কারণ উনি তো এটা দেওয়ার মালিক। আর করাটা সীমিত, আমার সীমিত জ্ঞান, সীমিত চেষ্টা, তাই না? বি অ্যাম্বিশিয়াস, এটাকে বলে অ্যাম্বিশন। অ্যাম্বিশন এটা না যে বস থেকে 1 কোটি টাকা আসুক তারপরে আমি একটা ফ্ল্যাটের চিন্তা করবো, এটা অ্যাম্বিশন না। আগে অ্যাম্বিশন হচ্ছে আমি ফ্ল্যাটটা চাই, কে দিবে? আল্লাহ দিবে। ওকে, ডান। আজকে কি করার সুযোগ আছে? 5টা ক্লায়েন্ট ভিজিট করার সুযোগ আছে, তাইলে আমি একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাবো। বুঝতে পারলাম? দ্যাট ইজ দ্য মাই মিস্টেক। আপনি এইভাবে অ্যাম্বিশন নিতে হবে। অ্যাম্বিশন এটা যুক্তিহীন, অ্যাম্বিশন কোনো যুক্তি দিয়ে হয় না। ওকে, তাহলে আমরা এজ এ সেলস প্রোভাইডার, সেলস সলিউশন প্রোভাইডার, আমরা অ্যাম্বিশিয়াস থাকবো। নেক্সট হচ্ছে কারেজিয়াস, সাহস। কার সাহস হবে? যেখানে চাইতে হবে দাও না, দিয়া দাও না, মানে আমি তো তোমার কাছেই চাইছি, সাহস লাগে না? আমরা থাকবো সোমান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, না? তার হাজার হাজার কোটি টাকা লাগবে। আচ্ছা, আপনাদের কি এরকম মনে হয় তার হাজার হাজার কোটি টাকা? মোটামুটি ধারণা তো আছে না, সে অনেক ধনী, বাংলাদেশের টপ ধনীদের একজন। সে যদি আপনাকে বলে যে তুমি আমার কাছে আইসো, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিব, কে বলছে?